বেসরকারি সংস্থা হোক, আইনজীবী হোক, তার মনে হচ্ছে এইটা কিন্তু একটা অর্জন, যে এত বছরে এত পরিবর্তনের মধ্যে আমাদের কিন্তু জোরটা বাড়ছে, আওয়াজটাও আমরা বেশি তুলতে পারছি। এখন অনেক কিছু হয়তো আমরা করতে পারছি না, রেজাল্ট আসতেছে না, কিন্তু অনেক রেজাল্ট আবার আসছে, সেটা আমাদের স্মরণ করতে হবে। শুধু রানা প্লাজার কথা যদি মনে করি আমরা, রানা প্লাজা যে এখন আমাদের আজকের আলোচনা হচ্ছে যে বিচারিক দীর্ঘসূত্রিতা, কেন আমরা এখন পর্যন্ত মানে ফলাফল শূন্য 13 বছরে, যে কোনো মামলার শেষ নিষ্পত্তি হয়নি, কোনো মামলার রায় আমরা পাইনি, এবং আইনগত প্রতিকার আমরা আপনাদেরকে আইনগত প্রতিকার অথবা আইনগত ক্ষতিপূরণ কোনোটা আমরা কোনো মামলার মাধ্যমে এখন পর্যন্ত যারা ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবার তাদের জন্য আমরা আনিয়ে দিতে পারিনি। কিন্তু আমাদের এই যাত্রাটা কত দূর হয়েছে সেটা বোধহয় নিজেদেরকে একটু আমাদের স্মরণ করে দেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে এখানে কয়েক ধরনের মামলা চলছে, সেটা আপনারা জানেন। একটা নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, যে শাস্তি দেওয়ার জন্য যে মামলাটা, যেটা নিম্ন আদালতে আছে, সেটা সম্পর্কে আপনারা অ্যাডভোকেট ফয়সালের কাছে শুনেছেন, এবং উনি মোটামুটি আমাদেরকে আজকে আস্থা দিতে পেরেছেন, যে আশা দিতে পেরেছেন অন্তত, বরণে আমাদের আস্থা কিছুটা হলেও হয়েছে, যে এই বছরের মধ্যে ওনারা এটা সমাপ্তি টানার চেষ্টা করবেন, অন্তত ট্রায়াল বিচার প্রাথমিক পর্যায়ে যে বিচার প্রক্রিয়া সেটা ওনারা শেষ করার চেষ্টা করবেন। এবং ওনারা খুব বড় একটা কাজ করেছেন বিধায় এটা বলতে পারছেন। এত বছর ধরে 12 বছর ধরে আমরা দেখলাম যে সেই 594 জনের সাক্ষী তালিকা কিন্তু এই তালিকার মধ্যে রয়ে গেল। এই এক বছরের মধ্যে সেটা ওনারা অনেকটা কমিয়ে 30, এখন মাত্র 30 জন সাক্ষী নিলে ওনারা শেষ করতে পারবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। পাশাপাশি যেই মামলা নিয়ে আমরা বেশি কথা আজকে বলিনি, যে হাইকোর্টে যে পাঁচটি রিট মামলা এখন রয়েছে, রিট পিটিশন, সেটার মধ্যে যে বিষয়টা আমাদের অলরেডি অর্জন হয়েছে, দুটো বড় অর্জন। একটা হয়েছে সেই 13 বছর আগে হাইকোর্ট কিন্তু বলেছে যে ক্ষতিপূরণ আদায় কিভাবে হবে সেটা নিয়েও তারা একটা বড় পদক্ষেপ নিলেন, কারণ রানা প্লাজার যে জায়গাটা ছিল সেটা কিন্তু কোর্ট ওই সময় বাজেয়াপ্ত করে রেখেছে। বাজেয়াপ্ত করে ওইটার যা মূল্য, একসময় যখন ওটার অ্যাকচুয়াল ব্যবস্থা তারা করতে পারবেন, তখন সেটা কিন্তু দিতেই হবে ভুক্তভোগীদের কাছে, ক্ষতিগ্রস্তদের কাছে। সেই কাজটা তারা সেই সময়ে এপ্রিল 2013-তে তারা করে রেখেছিলেন, যেদিন মামলাটা ওখানে রুজু হয়। দ্বিতীয় কাজ ওনারা করেছিলেন, এই যে আমাদের আলোচনা চলছে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, বা ব্যক্তিদেরকে কিভাবে আমরা হিসাবটা করব, যেহেতু তারা বলেছেন যে ক্ষতিপূরণ না শ্রম আইন, না আপনার আইএলও কনভেনশন, কিন্তু আমাদের সংবিধানের আলোকে দেওয়ার একটা সুযোগ আছে, সেখানে কিন্তু একটা নতুন পথ হয়তো বেরিয়ে আসতে, নতুন একটা প্রতিকারের দিক আমরা হয়তো পেতে পারি। তারা ওই সময় বলেছিলেন, একটা বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন তখন, সেখানে আমাদের খুব স্বনামধন্য অর্থনীতিবিদ প্রফেসর আকাশ আর অনেকে ছিলেন। তারা কিন্তু বলেছিলেন কীভাবে এই মানদণ্ডটা নির্ধারণ করা হবে। ওনাদের একটা সুপারিশ কী ছিল, ওটা চূড়ান্ত হয়নি। এই রায়টা যখন চূড়ান্ত হবে সেখানে এখনও কথা বলার সুযোগ আছে, এই যে কেন 121 সঠিক মানদণ্ড না, সেটা এখনও ওখানে বলা যেতে পারে। তো এইটা একটা বড় জিনিস, সেটা আমরা ওই রিট থেকে হয়তো পেতে পারি। আরেকটা জিনিস ছিল যে বিভিন্ন মালিক যারা ছিলেন ওখানে, যে 5টি কারাগার ছিল, কারখানা, সরি কারখানা, হ্যাঁ কারাগারের মতো হয়তো কারাগারের জন্য সেই, হ্যাঁ অনেকটা ওনাদের কিছু অ্যাকাউন্ট ওই সময় জব্দ করা হয়েছে, আর সোহেল রানার অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। সেখানে অত বেশি কিছু নাই, তারপরে ওগুলো জব্দ করা, এবং ওগুলোর জন্য আমরা কিন্তু দেখেছি এই 13 বছর ধরে বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় এসে ওই টাকাটা কিন্তু ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বলছে আমাদের কাছে কিন্তু দেনা পাওনা আছে, ওটা আমরা নিব। এবং এই হাইকোর্ট কিন্তু প্রত্যেকবার ভুক্তভোগীদের পক্ষে দাঁড়িয়েছে, বলছে যে না আমরা এগুলো ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত এই মামলা শেষ হচ্ছে এই টাকাগুলো আমরা রাখবো, যখন শেষ হয় তখন আমরা দেখব দেনা পাওনা কার হয়, এখন আমরা ছাড়বো না। তো সেই জন্য আমাদের এখন যেটা দরকার, নিম্ন আদালতে যে বিচার চলছে সেটা অবশ্যই আমাদের শেষের দিকে নিয়ে যেতে হবে, আর হাইকোর্টেও আমাদের যে মামলা চলছে সেটাতেও আমরা আপনাদের সহযোগিতা চাইবো, যাতে ওটা আমরা শেষ করতে পারি। সেখানে আমরা একই সমস্যা নিয়ে আপনারা শুনেছেন যে মামলার শুনানি করতে অসুবিধা হয়, অনেক মামলার স্তূপ ইত্যাদি, কিন্তু আমরা আবারও আবেদন করব সেটার জন্যে। আর এখানে আমার মনে হয় যে একটি আরও অনেক কিছু বলার কথা ছিল, বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে আই থিঙ্ক সময় স্বল্পতার জন্য বলবো না। যেটা একটাই কথা বলতে চাই, যে এই শেষ কিছু দিনের জন্য, মানে এই দুটা মামলা, দুই টাইপের মামলা যদি আমরা শেষ করতে পারি, সেটার জন্য যে প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে,
যে আমরা একত্রে যদি মুভ করি। লিমা যেমন বললেন যে 7-8 বছর ধরে ওনারা প্রত্যেক বছরে প্রত্যেক মাসে প্রত্যেক 24 তারিখে তারা রানা প্লাজাকে স্মরণ করার জন্য এবং এই দাবিগুলো তোলার জন্যই তারা বসতেন। এবং গত 1 বছর আমরা দেখেছি বেশ কয়েক মাস ধরে কিন্তু মিডিয়া কিন্তু প্রত্যেক মাসে খবর নিয়েছেন, ডেটের সময় ওনারা কিন্তু কোর্টে খবর নিয়েছেন। তারপর সারা বছরে আমাদের অনেক কিছু ঘটেছে গত 1 বছরে, মিডিয়াও কিন্তু আর পারেনি, অন্যান্য ঘটনার পেছনেও দৌড়াতে হয়েছে। এখন থেকে আমরা এই এপ্রিল মাস থেকে যদি আমরা একত্রে কিন্তু এই কাজটা করতে পারি, আর এখানে আমি একটু মাসুদা আপা, হাসিনা আপাকে একটু আমাদেরকে নেতৃত্ব দিতে বলবো যে আপনারা যারা ভুক্তভোগী সরাসরি, আপনাদের মতো আর যারা আছেন, যাদের সাথে আপনারা যোগাযোগে আছেন, আপনারা যদি আমাদেরকে একটু নেতৃত্ব দিতে পারেন এই ব্যাপারে, যে আপনাদের অধীনে আমরা একটা টিম গঠন করি। আমাদের আইনজীবী যারা আছেন, সেলিম ভাইয়ের মতো, ডাইফি মাহফুজ ভাই সরাসরি বলছেন যে না, ওনাদের আইনগত সহায়তা কোর্টে দরকার নেই মামলা মোকাবেলা করার জন্যে, তার মানে মামলার কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য হয়তো আমরা আমাদের স্বেচ্ছাশ্রম দিতে পারি। একত্রে যদি আমরা আদালতে যাই এখন প্রত্যেক তারিখে, ওখানে কি হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা অন্যদেরকে জানানোর চেষ্টা করি। আশা করছি সরকার পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যারা আছেন ওনারাও করবেন, কিন্তু আরও যদি ব্যাখ্যা দিতে হয়, আরও যদি বুঝতে হয় পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে, এই কাজটা যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমার মনে হয় এই শেষ পর্বটা আমরা আদায় করতে পারবো। এবং তার আগে যে দুটো কাজ করতে হবে আমার মনে হয়, আরেকজন বলেছিলেন, আই থিঙ্ক একজন সাংবাদিক ভাই, যে নতুন সরকার যেহেতু এসেছে তাদের কাছেও আমাদের কিন্তু ফর্মালি তাদের কাছে আমাদের যাওয়া উচিত, কারণ তাদের এখনও বলার সুযোগ আছে, আমরা হয়তো জানি না মাঝখানে কী হয়েছে না হয়েছে। তার মানে নতুন আইনমন্ত্রী যিনি হয়েছেন, নতুন শ্রমমন্ত্রী যিনি হয়েছেন, আইনমন্ত্রী বিশেষ করে এবং উনি এর আগে ইনফ্যাক্ট একসময় তাজরিনের মামলাটা, জনস্বার্থে যে মামলাটা হয়েছিল সেটা উনিও ওই মামলাটা নিয়ে উনি লড়াই করতেন সরাসরি। সেই জন্য আমি আশা করছি ওনাদের কাছেও আমরা কিন্তু একটা হিয়ারিং পাবো, যে ওনাদের কাছে যদি যেতে পারি এটা বলার জন্য যেই কথাটা সুলতান ভাই বলছিলেন, যে এই মামলাগুলোকে গদবাঁধাভাবে আরও 20,000 মামলার মতো দেখা যাবে না, এগুলো অবশ্যই ব্যতিক্রমী এবং এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতেই দেখতে হবে। এবং আমরা এই প্রতীকে ওনাদের কাছে নিতে চাই যে হ্যাঁ, 1 বছরের মাথায় ওনাদেরকে আমরা সময়টা দিই, 1 বছরের মাথায় এগুলো তারা নিষ্পত্তি করুক। ওনারা যাতে গতিতে থাকতে থাকতে, ক্ষমতায় থাকতে থাকতে এটা যদি আবার পরবর্তী কারোর জন্যে ঝুলিয়ে না রাখা হয়। আমরা ইন্টারিমের সময় যেটা দেখেছিলাম, ওনারা আমাদেরকে কথা দিয়েছিলেন, কিছু কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেনি। আর মামলার বাইরে দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের শ্রম আইন, যেটা নিয়ে বলা হলো যে শ্রম আইনে কিন্তু এখন পর্যন্ত মানদণ্ড পরিবর্তিত হয়নি সেভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সেটা নিয়েও কিন্তু একটি রিট মামলা হাইকোর্টে এখনও পড়ে আছে। সেটা আমরা বেশ কয়েকটি সংগঠন মিলেই করেছিলাম, যে সেখানে যে 2 লক্ষ টাকার কথাটা বলা আছে এটা যথার্থ না, এটা বলে হাইকোর্টের কাছ থেকে এখানে একটা দিক নির্দেশনা চাওয়া হয়েছে। সেটা নিয়ে মনে হয় আমরা এগিয়ে যেতে পারি। আর আইন সংশোধনের জন্য যদিও আপনার 3 বার ইতিমধ্যে গত 2 দশক ধরে এটা করতে পেরেছেন, এই জায়গাটাতে তো আর হাত দেওয়া যায়নি, এটাতে অবশ্যই আমাদের হাত দেওয়া দরকার আছে। সেটাতে রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা সেটাতে বেনিফিটেড হবেন না, কিন্তু ভবিষ্যতে আর কেউ, আর যারাই যে কোনো শ্রমিক এখন যদি কর্মসংস্থানে নিহত অথবা আহত হন, তাদের ক্ষেত্রে অন্তত এই নতুন করে যদি আমরা আইনটাকে দাঁড়া করাতে পারবো, এটা তাদের উপকারে আসবে। আমি শেষ করার আগে একটু ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা আজকে অংশগ্রহণ করেছেন। আই থিঙ্ক আমরা আমি কিন্তু 121কে ভিত্তি ধরে আমাদের নিজস্ব পদ্ধতিতে নিজস্ব অবস্থা বিবেচনা করে করতে, মানে 100 বাদ দিয়ে না, কিন্তু অন্যান্য বিষয়গুলো সেখানে একসাথে বিবেচনায় আনতে হবে, সেটাই, শুধু 121 না, সেটা বলতে চাচ্ছিলেন। সো আজকে যেটা আমার মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এবং কিছুটা আমার কাছে ব্যতিক্রমী মনে হচ্ছে, যদিও রুমটা ওভাবে সাজানো যে একটা সামনে টেবিল এবং